এখন পড়ন্ত বিকেল। সূর্যি মামা গঙ্গায় ডুব দেবেন এখুনি। মিলিনিয়াম পার্কের একটা বেঞ্চে বসে আছি আমি আর তপাদা, মানে তপব্রত ঘোষ। বেশ খানিকক্ষণ চুপচাপ বসে থাকার পর তপাদা বলল, দুটি, তুই খুব ভালো মেয়ে। কি সুন্দর গুছিয়ে কাজ করিস, কত অনেস্ট, সিনসিয়ার, কত উদার মনের মেয়ে তুই। আমি বললাম, তো তো তোকে যে কারুরই ভালো লাগতে পারে। তো অত তো করছিস কেন? আমি ঢোক গিলে বললাম, আচ্ছা বলো। দেখ, আমি বলতে চাইছি, তুই এমন একটি মেয়ে যে তোকে অনেকেই পছন্দ করে, হয়তো কেউ কেউ তোকে ভালোবাসতে পারে, কিন্তু তুই এত চ্যাটাং চ্যাটাং কথা বলিস যে লোকে তোকে বলতে, মানে প্রেম নিবেদন করতে ভয় পায়। আমি চোখ পাকিয়ে বললাম, আমি চ্যাটাং চ্যাটাং কথা বলি? বলিস না? খুব বলিস। ঠিক আছে, আগে বলো কি বলতে চাইছো, শর্টকাটে বলো। মজা লাগছিল আমার, আর মনে পড়ে যাচ্ছিল সেই পুরনো কথা। কলেজে তপাদা আমার থেকে 3 বছরের সিনিয়র ছিল। কলেজে থাকতে কখনো কথা হয়নি সেভাবে তপাদার সাথে। প্রথাগত ইন্ট্রোর সময় ওকে দেখে মনে হয়েছিল আপন ভোলা ছেলে। আগরতলার কোনো একটা ছোট শহর থেকে এসেছিল কলকাতার কলেজে পড়তে, তাই কলকাতার ছেলে মেয়েদের মতো চটক ছিল না ওর মধ্যে। একটু যেন লাজুক, কোথাও যেন ঠিক গোছানো নয়। এর বেশি কলেজ লাইফে তপাদার সাথে ইন্টারাকশন হয়নি কখনো। সেই যখন কলেজ শেষ করে এদিক ওদিক ঠেলা ধাক্কা খেয়ে সল্টলেকে সফটওয়্যার কোম্পানিতে ঢুকলাম, তখনই আবিষ্কার করলাম নতুন অফিসে কলেজের চেনামুখ তপব্রত ঘোষকে। অভ্যাস অনুযায়ী তপাদা বলে সম্বোধন শুরু করেছিলাম প্রথম দিন থেকে। সত্যি বলতে কি, একটু ভালোই লেগেছিল নতুন জায়গায় এসে পুরনো মুখ দেখে। এরপর অফিস মানেই তপাদার সাথে লাঞ্চ টাইমে বসে দেদার আড্ডা, কলেজের পুরনো গল্প, ওদের ব্যাচের কে কে আমাদের ব্যাচের কাকে কাকে প্রপোজ করেছিল, কার সাথে কার বিয়ে হয়েছিল, এসব নানা গল্প। তপাদা রোজই ক্যান্টিনে খেতে যেত, আমিও মাঝে মাঝে বাড়ি থেকে টিফিন আনতাম না। দুজনে মিলে অফিসের আশপাশের বিভিন্ন রেস্টুরেন্টে লাঞ্চ করে বেড়াতাম। তপাদা বলতো, আমার বাড়িতে সবাই ভেজ, আমি কলকাতায় এসে নন ভেজ হয়ে গেছি। তাই তথাকথিত ভেজিটেরিয়ান তপাদা আমার সাথে জমিয়ে নন ভেজ খেয়ে বেড়াতো। একদিন আমরা দুজন যখন লাঞ্চ সেরে ফিরছি, হঠাৎ দেখে অফিস কলিগ মৃন্ময় সান্যাল সামনে থেকে এগিয়ে আসছে। ওনাকে দেখেই তপাদা আমার হাতে হ্যাঁচকা টান মেরে পাশের গলিতে ঢুকিয়ে দিল। বলল, চল অন্য রাস্তা দিয়ে ঘুরে যাই। আমি জিজ্ঞেস করলাম, কেন? ওই মৃন্ময় ব্যাটা আমাদের একসঙ্গে দেখলেই অফিসে গিয়ে নানা কথা রটাবে। আমি বেশ ধমকের সুরেই বললাম, তুমি এত ভয় পাও কেন সবাইকে? ভয় তো তোর জন্যই পাই, ফালতু তোকে নিয়ে লোকে কথা বলবে। মুখে বললাম, ছাড়ো তো, কিন্তু মনে মনে বেশ ভালো লেগেছিল সেদিন। যত দিন যেতে লাগলো ততই তপাদার এক একটা ব্যবহার, এক একটা ঘটনা আমার মনে দাগ কাটতে শুরু করেছিল। একদিন অফিস বিল্ডিং এর নিচে ক্যান্টিনে বসেছিলাম আমি আর তপাদা। পাশেই একটি লোক স্মোক করছিল। আমি অস্বস্তি বোধ করছিলাম, নাক চেপে ধরছিলাম বারবার। কিছুক্ষণ লক্ষ্য করার পর তপাদা প্রায় তেড়ে গেল লোকটার দিকে। বলল, আপনি বাইরে গিয়ে স্মোক করুন। লোকটাকে দেখেই বেশ লড়াকু মনে হচ্ছিল। সে বলল, কেন, আপনার খুব অসুবিধা হচ্ছে বুঝি? এবার তো তপাদা বোধহয় মেরেই দেবে, এমন ঝগড়া শুরু করলো লোকটার সাথে। আমি তাড়াতাড়ি তপাদাকে টেনে নিয়ে বেরিয়ে এলাম। বললাম, অত মাথা গরম করার কি আছে? কি আছে মানে? তোর অসুবিধা হচ্ছিল তো নাকি? ওটুকু অসুবিধা আমি সহ্য করতে পারি। তারপর তো আমাকে তেড়েই এসেছিল, বলেছিল, না সহ্য করবি না, অসুবিধা হলে মুখ ফুটে বলবি। মাঝে মাঝে খুব অবাক লাগতো আমার। তপাদা কোনো কোনো ক্ষেত্রে এমন লড়তো আমার জন্য যে মনে হতো আমি ওর খুব কাছের কেউ, খুব আপন কেউ। অফিসে মোটামুটি দুটো আলাদা গ্রুপ ছিল। একটা সিনিয়রদের গ্রুপ, যারা বেশ কিছু বছর ধরে কাজ করছে, মানে পুরনো কর্মচারী, আর একটা জুনিয়রদের গ্রুপ, মানে আমার মতো যারা নতুন শিক্ষানবিশ। একদিন সিনিয়র গ্রুপের একজন কিছু খাবার আনিয়েছিল তাদের জন্য, তাতে আমরা জুনিয়ররা ইনক্লুডেড ছিলাম না। স্বাভাবিকভাবেই তপাদা খাবারের প্লেট পেল, আর আমি পেলাম না। তপাদা ওর প্লেটটা নিয়ে হাসি মুখে আমার কেবিনে এসে যখন আবিষ্কার করলো ব্যাপারটা, সাথে সাথে ওই প্লেট নিয়ে গিয়ে যে খাবার আনিয়েছিল তাকে ফেরত দিয়ে বলল, আমি খাবো না। তোরা এরকম সিনিয়র জুনিয়র ভেদাভেদি কি করে করতে পারিস?
আমি খাবো আর আমার সামনে ওই বাচ্চা মেয়েটা বসে দেখবে? সে রীতিমতো চিল্লামিল্লি শুরু করলো। আমার তো লজ্জায় মাথা কাটা যাবার জোগাড়। আর সিনিয়র গ্রুপও কিছু কম নয়, ওরাও সমান তালে শুরু করলো। কি ব্যাপার, দুটি খাবার পাইনি বলে তোর এত দুঃখ? অত যখন দরদ, তখন জানা এক প্লেট থেকে ভাগ করে খা গিয়ে, ইত্যাদি ইত্যাদি। রেগে গেলে তপাদা তোতলাতে শুরু করতো, সেরকম তুতলিয়েই বলেছিল, আরে ও তো আমার বোনের মতো, খারাপ লাগবে না? ব্যাস, এবার তো আরো খিল্লি শুরু করলো ওরা। বোন? ছোট বোন? বড় আদরের ছোট বোন? গান ভেসে আসছিল পাশের কেবিন থেকে। আমি সেদিন চুপচাপ পালিয়ে এসেছিলাম অফিস থেকে। পরদিন অফিসে গিয়ে কথা বলিনি তপাদার সঙ্গে। খানিক পরে নিজেই এসে বলল, কি রে, কি হয়েছে? মুখ ফুলিয়ে বসে আছিস যে? আমি ভীষণ রেগেছিলাম। একরকম চিৎকার করেই বললাম, কাল ওই সিন ক্রিয়েটটা কি করার কোনো দরকার ছিল? আমি কি না খেতে পেয়ে মরে যাচ্ছিলাম? তপাদা শান্ত গলায় বলেছিল, আরে আমি কি শুধু তোর জন্য বলেছিলাম নাকি? সব জুনিয়রদের কথাই বলেছিলাম তো। এইভাবে হাসি ঠাট্টা রাগারাগিতে একটা বছর কেটে গেল। অফিসের সহকর্মীরা আমাদের আওয়াজ দিত মাঝে মাঝে। তপাদা দেখতাম সে আওয়াজ গায়ে মাখত না, তাই আমিও পাত্তা দিতাম না। গত 1 মাস ধরে তপাদা জোরাজুরি শুরু করেছে, আমাকে বলছে, তুই চল আমার সাথে একদিন, বাইরে যাব, কোনো পার্কে টার্কে, কিছু কথা আছে। এবার আমার বুক ঢিপ ঢিপ করতে শুরু করেছিল। সব ভালো, কিন্তু এই সব প্রেম প্রপোজ এসব ঠিক আমার আসে না। পুরো কলেজ লাইফে প্রেম করে উঠতে পারিনি। দ্যাট ইজ নট মাই কাপ অফ টি। ওই পার্কের নাম শুনেই আমি এড়িয়ে যাচ্ছিলাম। ও আমার সিনিয়র, আমাকে কেয়ার করে, আমারও ব্যাপারটা ভালো লাগে, ব্যাস ওই অবধিই ঠিক আছে। কেন আবার এসব প্রেম প্রেম ভাব? মন বলছিল এর থেকে বেশি এগোলেই বিপদ। এমনিতেও তপাদা একটু পাগলা গোছের, অতিরিক্ত ইমোশনাল, না জানি কি বলতে কি বলবে। কিন্তু ঠেকিয়ে রাখা গেল না। তাই আজ শনিবার হাফ ডে অফিস করে চক্র রেল ধরে দুজনে মিলে এসে মিলিনিয়াম পার্কের বেঞ্চে বসে আছি আর গঙ্গা দেখছি। সাথেই এদিক ওদিক ছড়িয়ে থাকা কপত কপতি রঙ্গরসের সাক্ষী হচ্ছি। আমি রেগে বললাম, তুমি আর জায়গা পেলে না? এ কোন পার্কে নিয়ে এসেছো আমাকে? তপাদা তুতলিয়ে বলল, না মানে আমি ভাবলাম আমার কথা শুনে তুই যদি রেগে যাস, তাই একটু ফাঁকা জায়গায় অচেনা ভিড়ে থাকলেই ভালো হবে। কেন, কি এমন কথা তোমার যে আমি রেগে যাব? জিজ্ঞেস করলাম বটে, তবে শুনতে আমিও ভয় পাচ্ছিলাম। তপাদা বলল, শোন, শুনে রেগে যাবি না কিন্তু। বেশি রাগ হলে বলবি, আমি তোকে আইসক্রিম খাওয়াবো। দরকার হলে আইসক্রিম মাথায় চেপে ধরবো। আমি শুধু গোল্লা গোল্লা চোখে তাকালাম ওর দিকে। তারপর তপাদা যা বলল আমি মোটেও তা এক্সপেক্ট করিনি। শুভঙ্কর দে, অফিসে একদম দক্ষিণ দিকের কোনায় টেবিলে যে হ্যান্ডসাম ছেলেটা চশমা পরে বসে সারাক্ষণ কাজ করে, তার নাকি আমাকে খুব পছন্দ। বলতে সাহস পাচ্ছে না, তাই তপাদাকে পাঠিয়েছে ঘটকালি করতে। এ কথা শুনে আমার যা অবস্থা হলো তাকেই হয়তো বলে কিংকর্তব্য বিমূঢ়তা। না, আমি রেগেও গেলাম না, চিৎকারও করলাম না, শুধু ভাবছিলাম আমি কি বোকা, কি বুঝতে কি বুঝেছি এতদিন। তবে কি মানুষ সেটাই বোঝে যা তার মন বুঝতে চায়, সেটাই দেখে যা তার মন দেখতে চায়? এ খুব জটিল মনস্তত্ত্ব, জটিল রসায়নের থেকেও জটিল। আমি আর তপাদা আবার চক্র রেলে করে ফিরছিলাম। ফাঁকা ট্রেন। জানলার ধারে বসে তপাদা আমাকে কিছু বোঝানোর চেষ্টা করছিল। ও বলল, দেখ, কেউ যদি তোকে ভালোবাসে তাকে তোর অ্যাকসেপ্ট করা উচিত। তুই যাকে ভালোবাসিস সেটার থেকেও তোকে যে ভালোবাসে সেটাই বেশি ইম্পর্টেন্ট দেওয়া উচিত। তপাদা একটু অগোছালোভাবে কথাগুলো বললেও আমি মোটামুটি বুঝতে পারছিলাম ও আমাকে কি বোঝাতে চাইছে। তারপর খুব ইন্টারেস্টিং একটা গল্প শোনালো তপাদা। গল্পটা এইরকম। কলকাতায় ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হবার আগে আগরতলার একটা কলেজে 1 বছর পড়েছিল তপাদা। সেখানে ওর পুরনো বন্ধু জয়ও ভর্তি হয়েছিল। কিছুদিনের মধ্যে জয় আর অনুপ্রিয়ার মধ্যে একটা সিরিয়াস রিলেশন তৈরি হয়। অনুপ্রিয়া ওদের কলেজের ক্লাসমেট। 6 মাস সব ঠিকঠাক চলে, কিন্তু তারপর জয় আর অনুপ্রিয়ার মধ্যে কিছু সমস্যা শুরু হয়। যখন ওরা নিজেরা নিজেদের সমস্যা মেটাতে ব্যর্থ হয়, তখন জয় এসে ধরে তপাদাকে ওদের সমস্যা মেটানোর জন্য।
প্রথমে এইসব ঝামেলায় জড়াতে রাজি হয়নি তপাদা, কিন্তু পরে বন্ধুর জোড়াজুড়িতে অনুপ্রিয়ার সাথে কথা বলে তপাদা। অনুপ্রিয়ার সাথে কথা হতে থাকে প্রায় রোজই, কিন্তু কথা বলতে বলতে তপাদা এটা বুঝতে পারে যে দোষ তার বন্ধুরই। জয় নানা রকম অবান্তর আবদার করতে শুরু করেছিল অনুপ্রিয়ার কাছে। অনুপ্রিয়া এও বলে যে জয় সন্দেহপ্রবণ, কারোর সাথে কথা বললে একটু ঘোরাঘুরি করতে দেখলেই খুব রাগারাগি করে ও। অনুপ্রিয়া বলে জয়ের সাথে সম্পর্কটাই ওর যেন দম বন্ধ হয়ে আসছে। অনুপ্রিয়া সরে আসতে চাইছিল জয়ের জীবন থেকে। এইসবের মধ্যে তপাদা উপলব্ধি করে যে অনুপ্রিয়া আস্তে আস্তে মানসিকভাবে অনেকটাই নির্ভর করতে শুরু করেছে তপাদার উপরে। কিন্তু তখনও অনুপ্রিয়ার ব্যাপারে কোনো অনুভূতি ছিল না তপাদার মনে। একদিন অনুপ্রিয়া প্রপোজ করে তপাদাকে। প্রথমে তপাদা কিছুতেই মেনে নিতে পারছিল না সম্পর্কটা। যতই হোক অনুপ্রিয়া ও ছোটবেলার বন্ধুর প্রেমিকা, কিন্তু কিছুদিনের মধ্যেই তপাদাও বুঝতে পারে অনুপ্রিয়ার ওকে সত্যিই প্রয়োজন। কারণ ততদিনে জয়ের সাথে ব্রেকআপ হয়ে অনুপ্রিয়ার প্রায় দিশেহারা অবস্থা হয়েছিল। সেই অবস্থা থেকে অনুপ্রিয়াকে বের করে আনতেই তপাদা সঙ্গ দিতে থাকে অনুপ্রিয়াকে। এভাবেই শুরু হয় অনুপ্রিয়া তপব্রতর প্রেম কাহিনী। আজ ওদের সম্পর্কের প্রায় 7 বছর হচ্ছে। অনুপ্রিয়া আগরতলায় থাকে। লং ডিস্টেন্স রিলেশনশিপ চালিয়ে যাচ্ছে ওরা। আস্তে আস্তে হয়তো তপাদাও ভালোবেসে ফেলেছে অনুকে। চক্ররেল দমদম স্টেশনে ঢুকলো, এবার নামতে হবে। সেদিন রাতে আমি দ্যুতিকে মানে নিজেকে প্রশ্ন করেছিলাম, সত্যি কথা বল দ্যুতি, তপাদার গার্লফ্রেন্ড আছে জেনে কি তোর খারাপ লাগলো? আমি আশা করেছিলাম দ্যুতি চিৎকার করে জোর গলায় বলবে, না না কখনো না, খারাপ লাগবে কেন? কিন্তু তা হলো না। দ্যুতি ম্লান গলায় বলেছিল, কই না তো। তাই বলি মনস্তত্ত্ব বড্ড জটিল রসায়ন। পরের দিন অফিসে গিয়ে টেরা চোখে দেখেছিলাম শুভঙ্কর দেকে। ছেলেটা অত্যন্ত ফর্সা, মাখনের মতো, দেখতে ভালো, কিন্তু সারাক্ষণ কাজ করে, কারোর সাথেই তেমন একটা কথা বলে না। তবে ডিরেক্টরের অফিসে ঢুকলে আর বেরোতেই যায় না। বোধহয় খুব ক্যারিয়ারিস্টিক, কি জানি, মন ঠিক সায় দিল না। এর মধ্যে তপাদা এসে হাজির হলো। ইনিয়ে বিনিয়ে যা জিজ্ঞেস করতে চাইলো তা হলো, তুই কি কিছু ভাবলি? তারপরেই একদম ছক্কা মেরে বলল, শুভঙ্কর তোর একটা ছবি চেয়েছে, বাড়িতে দেখাবে বলে। আমি চোখ পাকিয়ে তাকালাম ওর দিকে। জানি এটাতে তপাদা খুব ভয় পায়। ও তাড়াতাড়ি বলল, বাইরে চল, আইসক্রিম খেয়ে আসি। বাইরে এসে আমি জিজ্ঞেস করলাম, তুমি ওকে কিছু বলেছ নাকি আজকে? তপাদা বলল, না, তোর ছবিও আগেই চেয়েছিল। আমার ইচ্ছে করছিল ওই শুভঙ্করের মাথার চুল ছিঁড়তে, একেবারে ফটো। আমি বললাম, তুমি ওকে না করে দাও, আমার ওকে ভালো লাগে না। তপাদা আবার সেই বোকা বোকা মুখ করে বলল, সেই ভালো, আমারও মনে হচ্ছিল তুই রাজি না হলেই ভালো হয়। আসলে শুভঙ্করটা না খুব হিংসুটে। আমি বললাম, তাহলে কেন বলতে এসেছিল আমাকে? জানি না, ওই কেউ কাউকে ভালোবাসে শুনলে আমার কেমন জানি হয়। আমি আবার চোখ পাকিয়ে তাকালাম তপাদার দিকে। সেদিন আইসক্রিম খেয়ে অফিসে ফিরছিলাম আমরা। আমি এখন ত্রিপুরা এয়ারপোর্টে বসে আছি। আমরা অফিসের কয়েকজন মিলে তপাদার অনুপ্রিয়ার বিয়ে অ্যাটেন্ড করে ফিরছি। খুব মজা করেছি ওদের বিয়েতে। তপাদার বাড়ির লোকেরা খুব ভালো, আর অনুপ্রিয়া তো তুলনা হয় না, ভারী মিষ্টি মেয়ে। খুব বকেছি আমি তপাদাকে। এত ভালো একটা মেয়েকে নিয়ে কেন যে ও দ্বিধায় ছিল বিয়ে করবে কিনা ভেবে, কে জানে। মানুষের মন বড্ড জটিল, কখনো কখনো নিজেই নিজেকে চেনা যায় না। এয়ারপোর্টে হাজার হাজার মানুষের দিকে তাকিয়ে ভাবছিলাম, পৃথিবীতে কোটি কোটি মানুষ, তার মধ্যে হয়তো কয়েকশো মানুষের সাথে আমাদের আলাপ হয় সারা জীবনে। তাদের মধ্যেও কয়েকজন থাকে স্পেশাল। জরুরি নয় সব সম্পর্ক প্রেমের হবে, সব সম্পর্কের নামকরণই বা কি দরকার। থাক না কিছু সম্পর্ক সারা জীবন মনের মণিকোঠায়, থেকে যাক নামহীন সম্পর্ক হয়ে। চিন্তার জাল ছিঁড়ল শুভঙ্করের ডাকে। ও বলল, দ্যুতি, গেট নাম্বার চেঞ্জ হয়েছে, 3 নাম্বার গেটে যেতে হবে আমাদের, তাড়াতাড়ি এসো। হঠাৎ মনে হলো, তপাদা কেন যে শুভঙ্করকে হিংসুটে বলেছিল কে জানে। অতটা খারাপও তো মনে হলো না ছেলেটাকে। এসব জটিল মনস্তত্ত্ব আমার মাথায় ঢুকবে না। সে যাই হোক, এখন আপাতত ব্যাগপত্র নিয়ে ছুটলাম শুভঙ্করের পেছন পেছন 3 নম্বর গেটের দিকে।
এতক্ষণ ধরে নবনীতার লেখা মনোরসায়ন গল্পটি শুনলেন। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।